নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন আমেরিকায়। শপথ নিয়েই তিনি তার খেলা শুরু করে দিয়েছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকা বেরিয়ে এসছে। আমেরিকা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে আর্থিক দায়ভার আমেরিকাকে নিতে হয়, আমেরিকা মনে করছে এত আর্থিক দায়ভার আমেরিকা কেন নেবে, অন্যান্য দেশকেও এগিয়ে আসতে হবে। তাই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকা সরে এসছে। প্যারিসের যে জলবায়ু পরিবর্তনের যে আছে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে প্রতিষ্ঠান আছে, সেখান থেকেও আমেরিকা সরে আসছে। কারণ কার্বন নিঃসরণ কমানোর জন্য উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করে। আমেরিকা বলছে শুধু আমেরিকা কেন সাহায্য করবে, অন্যান্য দেশগুলো এগিয়ে আসুক। অর্থাৎ পুরোপুরি ট্রানজাকশনাল ফিলোসফি নিয়ে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে 4 বছর ধরে চালাবেন। তার মাগা মানে মেক আমেরিকা গ্রেট এগেন এই স্লোগানের মধ্যেই পুরো বিষয়টা লুকিয়ে আছে। বাইডেন জমানায় এখনো পর্যন্ত 78টা এক্সিকিউটিভ অর্ডার তিনি বাতিল করবেন বলে দিয়েছেন। দেখুন, ট্রাম্পের 10 কমান্ডমেন্টস আছে। কি কি সেটা আমরা যদি বুঝতে পারি তাহলে ট্রাম্পের দর্শনটা বুঝতে পারবো। প্রথম, তিনি বলেছিলেন যে ক্ষমতায় আসার 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি শেষ করে দেবেন। সেটা এখনো পর্যন্ত সফল হননি, কিন্তু তিনি ইউক্রেনের উপর প্রবল চাপ দিচ্ছেন এবং তার ফর্মুলাটা এই, যে অবস্থায় এখন দুপক্ষ দাঁড়িয়ে আছে সেখানেই যুদ্ধবিরতি হোক, ইউক্রেনকে তার টেরিটরি কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, বিনিময়ে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হবে। ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের সম্পর্কের একটা রসায়ন আছে, সেটা হচ্ছে অম্ল মধুর। তাই ট্রাম্প এটাই চাইছেন যে ইউক্রেনকে কিছুটা টেরিটরি লস করে যুদ্ধটা থামানো হোক, বিনিময়ে ইউক্রেনের নিরাপত্তা ন্যাটো দেখবে। এতে ইউক্রেনের সভারেন্টি আন্ডারমাইন হবে, কিন্তু অনেকে বলছেন এই ছাড়া তো আর কোনো বিকল্প পথ নেই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। 2, হামাস এবং ইসরায়েলের সংঘাত আপাতত বন্ধ হয়েছে, চুক্তি হয়েছে, দুপক্ষই পণবন্দীদের রিলিজ করছে এবং হেল উইল ব্রেকআউট বলে ট্রাম্প হুঙ্কার দিয়েছিলেন যে 20 জানুয়ারির মধ্যে হামাস যদি পণবন্দী ইসরায়েলিদের মুক্তি না দেয় তাহলে তিনি তাদের লাইফ হেল করে দেবেন। ট্রাম্পের এই হুঙ্কার, তার প্রতিনিধি এবং বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের প্রতিনিধি তারা মিলিতভাবে দৌত্য করে একটা রফা চুক্তি করেছেন হামাসের সঙ্গে। কিন্তু কতদিন গাজা সহ মধ্যপ্রাচ্য শান্ত থাকবে তা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আপাতত এটা ট্রাম্পের সাফল্য বলেই ধরা যায়। 3, তিনি ইরানের অ্যাক্সিস অফ ইভিলকে খতম করার জন্য যা করার করবেন, সেক্ষেত্রে নেতানিয়াহুর সরকারকে সহায়তা করবেন এবং ইসরায়েলকে বশ্যতা স্বীকার করতে বাধ্য করাবেন। প্রয়োজনে ইরানের যে পরমাণু ইনস্টলেশন আছে, আয়াতোল্লাহ রেজিমের সেই পরমাণু ইনস্টলেশন আমেরিকা টার্গেট করতে পারে এবং আয়াতোল্লাহ রেজিম পরিবর্তন করা ট্রাম্পের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ ট্রাম্প মনে করেন ইরানের সাধারণ মানুষ আয়াতোল্লাহদের পক্ষে নেই। এই শীতের মধ্যে তেহরান সহ ইরানের বিস্তীর্ণ অঞ্চলে 16-17 ঘন্টা লোডশেডিং হয়েছে। ইরানে প্রাকৃতিক গ্যাস বলুন, তেলের অফুরন্ত ভান্ডার আছে, কিন্তু আর্থিক নিষেধাজ্ঞার জন্য সেই তেল গ্যাস তারা বিক্রি করতে পারে না। 4, ন্যাটো। ট্রাম্প বলেছেন যে ন্যাটো থেকে তিনি বেরিয়ে আসবেন যদি না ন্যাটো গোষ্ঠীভুক্ত অন্যান্য দেশগুলো এই ন্যাটোর বাজেটে তাদের কন্ট্রিবিউশন বাড়ায়। অন্তত জিডিপি 2.5%, খুব ভালো হয় 5% করতে গেলে। তিনি বলেছেন যে আমেরিকা বাদে ন্যাটোর অন্যান্য দেশগুলো কি বলবো আর কি, এমনি সেনাবাহিনী, স্থলবাহিনী, গ্রাউন্ড ফোর্স, তাদের বিষয়টা দেখুক, নেভি এবং আকাশপথের বিষয়টাকে আমেরিকা পর্যালোচনা করে দেখবে। কিন্তু ওই পুরোপুরি ট্রানজাকশনাল
আমেরিকা একা ন্যাটোর সব দায় দায়িত্ব নেবে না। রবীন্দ্রনাথের কথা আছে না, তোমার হাতে নেই ভুবনের ভার। ট্রাম্প তো রবীন্দ্রনাথ পড়েননি, কিন্তু রবীন্দ্রনাথের কথাটা আজকে খুব প্রাসঙ্গিক মনে হলো। ট্রাম্প পুরোপুরি ট্রানজাকশনাল একজন মানুষ। তিনি সবার আগে আমেরিকার স্বার্থ দেখছেন, সেই জন্য বলেছেন আমরা ন্যাটোয় আছি, কিন্তু একা আমাদের পক্ষে এই ন্যাটোর বিপুল ব্যয়ভার বহন করা সম্ভব নয়। এবং আমেরিকা চাপ দিলে ন্যাটোভুক্ত অন্য দেশগুলো সুসুর করে ট্রাম্পের কথা শুনে নেবেন। 5, চীনের সঙ্গে সম্পর্ক। দেখুন, স্ট্র্যাটেজিক এবং অন্যান্য ক্ষেত্রে একটা ডিকাপলিং করার চেষ্টা করবেন ট্রাম্প। চীনের উপর চাপও দেবেন, আবার চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক যাতে থাকে সেটা তিনি রক্ষা করবেন। কারণ তিনি শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন, ট্রাম্প শি জিনপিং এর চীনে যেতেও পারেন। আবার ট্রাম্পের অন্যতম অ্যাডভাইজার এলন মাস্কের টেসলা গাড়ি সব থেকে বেশি বিক্রি হয় চীনে। ট্রাম্প তো 4 বছর থাকবেন, তারপরে তো তিনি আর প্রেসিডেন্ট থাকবেন না। কিন্তু এলন মাস্ক খুব অ্যাম্বিশাস। তিনি বলছেন যে আজ বাদে কাল যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, অন্য গ্রহে তিনি বসতি স্থাপন করবেন। তাহলে হাইলি অ্যাম্বিশাস সেই এলন মাস্ক যখন আছেন, আমার মনে হয় যে চীনের সঙ্গে একটা নরমে গরমে সম্পর্ক হবে ট্রাম্পের। দুপক্ষই বার্গেনিং করবে, শেষে ট্রাম্প যে ওই 60% পর্যন্ত আমদানি কর বসাবার হুঙ্কার দিয়েছিলেন চীনা পণ্যের উপর, তার থেকে তিনি সরে আসবে। এই যে টিকটক নিষিদ্ধ হয়ে গেছিল, কিন্তু ট্রাম্প প্রপোজাল দিয়েছেন যে টিকটকের বাইট ড্যান্স ওর মালিক, টিকটকের 50% অংশীদারিত্ব আমেরিকার কোনো সংস্থা যদি কিনে নেয় তাহলে টিকটক থাকবে। আপাতত 90 দিনের একটা উইন্ডো দিয়েছেন। এই 90 দিনের মধ্যে টিকটকের 50% অংশীদারিত্ব আমেরিকার কোনো প্রতিষ্ঠান কিনে নিলে টিকটক স্বাভাবিকভাবেই আমেরিকায় কাজ চালাতে পারবে। এই 90 দিনের যে উইন্ডো দিয়েছেন, এখন টিকটক চলছে আমেরিকা। এই 90 দিনের উইন্ডোর মধ্যে আমেরিকার কোনো প্রতিষ্ঠান টিকটকের 50% অংশীদারি কিনলে জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। টিকটক চলতে পারবে, পিওরলি ট্রানজাকশনাল। 6, দেখুন, পানামা ক্যানেলের দখল চাইছে ট্রাম্প। পানামা ক্যানেলকে অনেকে বলেন যে একবিংশ শতাব্দীর 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা, আমেরিকার সিভিল ইঞ্জিনিয়ারিং এর উৎকর্ষের নিদর্শন। 81 কিলোমিটার দীর্ঘ পানামা ক্যানেল প্যাসিফিক এবং আটলান্টিকের মধ্যে সংযোগ স্থাপন করেছে। চীন মেনলি ওটা দেখে। 78 সালে জিমি কার্টার মাত্র $1 বিনিময়ে পানামা খালের নিয়ন্ত্রণ পানামার হাতে স্থানান্তরিত করেছেন। কিন্তু পানামা খাল তৈরি করেছিল আমেরিকা 1904 থেকে 14 সালের মধ্যে। 25,000 মানুষের মৃত্যু হয়েছিল, প্রচুর টাকা খরচ হয়েছিল। প্রথমে 1881 সালে ফরাসিরা এই উদ্যোগ নেয়, কিন্তু অর্থাভাবে এর ভায়াবিলিটি না থাকায় তারা 1898 সালেই প্রকল্প থেকে হাত গুটিয়ে নেয়। 1904 সাল থেকে আমেরিকা প্রযুক্তিবিদরা পানামা খাল তৈরিতে হাত লাগায়। 10 বছর লেগেছিল। আমেরিকা বলছে যে পানামা খাল আমাদের সৃষ্টি, কিন্তু সেখানে চীন কেন মাতব্বরি করবে? তাই পানামা খালের নিয়ন্ত্রণ অর্থনৈতিকভাবে আমেরিকার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই পানামা খালের নিয়ন্ত্রণ আমেরিকা নেবে। তারপরে ধরুন গ্রিনল্যান্ডের আয়তন কিন্তু মেক্সিকোর থেকে বড়। গ্রিনল্যান্ডের উত্তর প্রান্তে আমেরিকার বিমান ঘাঁটি আছে। আবার গ্রিনল্যান্ড আমেরিকার কন্টিগুয়াস হলেও কালচারালি ইউরোপের সঙ্গে গ্রিনল্যান্ড বেশি সম্পৃক্ত। মাত্র 60,000 মানুষ থাকে সেখানে, আত্মনিয়ন্ত্রণের বিষয় আছে ইত্যাদি। কিন্তু সব থেকে বড় ব্যাপার, বেনিয়া ট্রাম্প একটা জিনিস মনে করেছেন কি, যে গ্রিনল্যান্ডের এই যে বরফ জমা, তার নিচে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আছে, রেয়ার আর্থ, স্ক্যান্ডিয়াম, লিথিয়াম প্রভৃতি, যেগুলো ইলেকট্রিক কারের ব্যাটারি থেকে শুরু করে বহুবিধ কাজে লাগে। এই ট্রেজার ট্রোভ যদি আমেরিকা হাতে নিতে পারে তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকার প্রভূত উন্নতি করতে পারবে। এটাই গ্রিনল্যান্ডের দখল নেবার জন্য ট্রাম্পের এই যে উদ্যোগ, তার পিছনের কারণ। তারপরে আসুন, তিনি অভিবাসন নিয়ে করা হবে। 13 লক্ষ
বেআইনিভাবে যারা অনুপ্রবেশ করেছে আমেরিকা, ট্রাম্পের মতে তাদের ধাপে ধাপে ডিপোর্ট করা হবে। আমেরিকা মেক্সিকো সীমান্তে 60 কিলোমিটার পাঁচিল দেওয়া হয়েছে, সেখানে ডিটেনশন ক্যাম্প হবে। আবার ট্রাম্প ডিমান্ড বেস অভিবাসীদের আসার পক্ষে, কিন্তু বেআইনি ভাবে না, আবেদন করে আমেরিকায় আসতে হবে। যেমন H1B ভিসা, 85,000 H1B ভিসা দেয় আমেরিকা, তার 70% উপর ভারত নেয়, বাকিটা চীন নেয়। চীনের পার্সেন্টেজ কম, মূলত হাই স্কিল তথ্য প্রযুক্তি ক্ষেত্রে H1B ভিসা দেওয়া হয়। ট্রাম্পের আগের ডিসপেন্সেশনে সম্ভবত 2018 সালে H1B ভিসা আবেদন করে 24% মানুষ পায়নি, কিন্তু ট্রাম্প তার অবস্থান বদলেছেন, কারণ তার সঙ্গে এলন মাস্ক, বিবেক রামস্বামী, টেক জায়ান্টরা আছেন। তারা জানেন H1B ভিসার গুরুত্ব কতটা। আমাদের যেমন সুন্দর নাদেলা, সত্য নাদেলা, সুন্দর পিচাই, সবাই তো H1B ভিসা নিয়ে গেছেন, এবং কি ইলন মাস্ক। তাই H1B ভিসার উপর ট্রাম্প খুব খড়গহস্ত হবে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। জানি না, হি ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল ম্যান। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় দাঁড়াবে এত তাড়াতাড়ি সেটা বলা সম্ভব নয়। যেমন ট্যাক্স রিফর্ম করবেন ট্রাম্প। 2017 প্রথমে ক্ষমতায় এসে তিনি ওবামা কেয়ার বাতিল করেছিলেন। তিনি কর্পোরেট ট্যাক্স স্ল্যাশ করবেন, পার্সোনাল ট্যাক্স স্ল্যাশ করবেন, এবং ওয়েলফেয়ার মেজারে অনেক কাটছাট করবেন। যেমন গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট হচ্ছে এলন মাস্ক, বিবেক রামস্বামী। অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা, সরকারি কর্মীদের কর্মদক্ষতা বাড়ানো, এগুলো হচ্ছে ঘোষিত লক্ষ্য। আসলে ট্রাম্পের উদ্দেশ্য হচ্ছে কস্ট কাটেল করে একটা এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা। এবং একই সঙ্গে ট্রাম্প বেসিক্যালি কনজারভেটিভ, তিনি গর্ভপাত বিরোধী, সেই নিয়েও কঠোর আইন আনবেন। এলজিবিটিদের অধিকার কি থাকবে, ট্রান্সজেন্ডারদের অধিকার কি থাকবে, সে নিয়ে বিস্তর প্রশ্ন। এই মুহূর্তে বলা যাবে না, যত সময় যাবে তত ট্রাম্পের উদ্দেশ্য সম্পর্কে আমরা পরিষ্কার হতে পারবো। তবে ক্রিপ্টোকারেন্সির রমরমা হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা হবে, কারণ ওই ডেভিড স্যাশ বলে একজনকে ট্রাম্প নিয়োগ করেছেন, এআই এর কনসালটেন্ট এবং টেক্সার। ক্রিপ্টোকারেন্সি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ টেকনোলজিক্যাল ইনোভেশন বা টেকনোলজিকে ব্যবহার করে আর্থিক প্রগতির রাস্তায় ট্রাম্প হাঁটবেন। তাহলে ট্রাম্পের একদিকে কনজারভেটিজম এবং একই সঙ্গে টেকনোলজিক্যাল ইনোভেশন, এবং সেটাকে দুটো আসপেক্টকে মেলাচ্ছে ট্রাম্পের মাগা স্লোগান, মেক আমেরিকা গ্রেট এগেন। ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে যে ট্রাম্প মোদিজিকে আমন্ত্রণ জানাচ্ছেন হোয়াইট হাউসে, বা তিনি আসবেন এই দেশে কোয়াডের সম্মেলনে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে চান। সম্ভবত খুব শীঘ্রই এই বৈঠকটা হবে। আপাতত ট্রাম্পের 10 কমান্ডমেন্টস বলতে আমার এটাই মনে হচ্ছে। তবে প্রথম দিন থেকেই তিনি খেলা শুরু করে দিয়েছেন, এবং র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে এবং লেফট লিবারালদের বিরুদ্ধে ট্রাম্পের কি বলবো অভিযান জারি থাকবে। তাই 3 জন বলি হবেন, মানে রেজিম চেঞ্জ হবে। 1 আয়াতুল্লাহ, 2 শাহবাজ শরীফ, 3 হচ্ছে ইউনুস। প্রহর গোনা শুরু করুন শুধু ইউনুস।